চলুন আমরা একটা বিয়ের বাড়ি গল্প করি। কার বিয়ে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দাদা শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের ছোট ছেলে শচীশচন্দ্র চট্টোপাধ্যায়ের বিয়ে। বিয়ে হচ্ছে সেই সময়কার প্রখ্যাত সাহিত্যিক দামোদর মুখোপাধ্যায়ের মেয়ে সুরেশ্বরী দেবীর সাথে। এবং সেই বিয়েতে আমন্ত্রিত হয়ে আছেন অনেক অতিথি, গণ্যমান্য অতিথি, এবং সেখানে আছেন স্বয়ং বিদ্যাসাগর মহাশয়। সেই বিয়েতে শচীশচন্দ্র সে পাইকপাড়ার জমিদারের কাছ থেকে রাজপোশাক নিয়ে রাজপোশাকে সজ্জিত হয়ে বিয়ের মণ্ডপে কনের বাড়িতে এসেছেন। সেখানে দাঁড়িয়ে আছেন বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রত্যেকে। বর যখন আসছে গিয়ে, তখন বরের আশঙ্কা হলো যে তার রাজপোশাক নষ্ট হয়ে যেতে পারে। তাই পাশেই দাঁড়িয়ে থাকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাঁ হাতে করে সরিয়ে দিলেন এবং বিদ্যাসাগর মহাশয় হতচকিত হয়ে তিনি পিছিয়ে গেলেন। রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তৎক্ষণাৎ চিৎকার করে শচীশচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন, তুমি জানো ইনিকে? ইনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তুমি এক্ষুনি ক্ষমা চাও ওনার কাছে। শচীশচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বাধ্য হলেন নতজানু হয়ে বিদ্যাসাগরের কাছে ক্ষমা চাইতে। এমনই শ্রদ্ধার চোখে দেখতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু এই শ্রদ্ধাটা সমালোচনার ঊর্ধ্বে ছিল না। 19 শতক, সেই 19 শতকের সমাজ, যে সমাজের মধ্যে ধর্মীয় গোড়ামি ছিল, যে সমাজের মধ্যে নানা রকম ধর্মীয় কুসংস্কার বাসা বেঁধেছিল, বিধবা বিবাহ থেকে শুরু করে বহু বিবাহ, নারীদের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছিল, সেই সময় সমাজ সংস্কারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন যে সমস্ত অনন্য মনীষীরা, তাদের মধ্যে বিদ্যাসাগর ছিলেন অন্যতম। এবং এই সমাজ সংস্কারের কাজেই বিদ্যাসাগরের আদর্শের বিপরীত পন্থীতে কিন্তু মতামত রাখতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বিরোধ সর্বজন বিদিত। তিনি মনে করতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মনে করতেন যে সমাজে নারীদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। অধিকারকে প্রতিষ্ঠিত করতে গেলে বাল্যবিবাহ, বহুবিবাহ রোধ করতে হবে, বিধবা বিবাহ চালু করতে হবে। আর অন্যদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি মনে করতেন যে ধর্মীয় যে সংস্কার, সেই ধর্মীয় সংস্কারে আঘাত হানলে আমাদের সমাজের শৃঙ্খলা নষ্ট হবে। তাই তিনি বিদ্যাসাগরের বিধবা বিবাহ থেকে শুরু করে, বহুবিবাহ থেকে শুরু করে, বিধবা বিবাহ চালু এবং বহুবিবাহ রোধের জন্য যে সংগ্রাম বিদ্যাসাগর চালাচ্ছিলেন, সেই সংগ্রামের বিপরীত মেরুতে অবস্থান করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শুনলে অবাক হবেন, তিনি বিদ্যাসাগর মহাশয়কে, যাহাকে আমরা জানি বিদ্যার প্রতিভূ হিসাবে, সে বিদ্যাসাগর মহাশয়ের উদ্দেশ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন, শুনেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক এক পণ্ডিত এই কলকাতায় বাস করেন। তিনি নাকি বিধবা বিবাহ নিয়ে একটি বইও লিখে ফেলেছেন। কিন্তু বলুন তো, যিনি বিধবা বিবাহ নিয়ে বই লেখেন, তিনি কি করে পণ্ডিত হন মূর্খ না হয়ে? বিদ্যাসাগরকে মূর্খ বলতেও কিছু পাওয়ানি। এই সমস্ত কথা বলতে বলতেই মনে পড়ে যায় একটা মজার ঘটনা। কি না, সেই সময় আমাদের বাংলা, এই বাংলার জোড়াসাগর ঠাকুর পরিবার ছিল এই বাংলার সংস্কৃতির ঐতিহ্যের ধারক এবং বাহক, বটবৃক্ষের মতো অবস্থান করত। সেই জোড়াসাগর ঠাকুর বাড়ির এক ছেলে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনি হঠাৎ তার ফরাসি ভাষার প্রতি, শেখার প্রতি তার আগ্রহ তৈরি হলো। ফরাসি ভাষা শেখার জন্য তিনি নানা চেষ্টা করতে লাগলেন এবং এই করতে করতে তিনি অনুধাবন করলেন যে ফরাসি দেশে ফ্রেঞ্চ একাডেমি নামক একটা সংস্থা আছে, যারা এই ফরাসি ভাষার শুদ্ধতা এবং সাহিত্যের আগামী ধারাবিবরণী রক্ষা করার চেষ্টা করেন। তাই তিনি চেষ্টা করলেন এই বাংলা ভাষারও একটা যথাযথ রূপ দেওয়ার জন্য একটা বাংলা ভাষা সারস্বত মিশন খোলা। তিনি আলোচনা করার পর তিনি ঠিক করে ফেললেন যে এই সারস্বত মিশনের জন্য যা ব্যয় লাগবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দেবেন। এবং সেই সারস্বত মিশনের সম্পাদক করলেন সেই সময় যুবক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের বিষয়ে, যে কোনো বিষয়ে আগ্রহের কোনো খামতি নেই। রবীন্দ্রনাথ ঠাকুরকে এই সারস্বত মিশনের সম্পাদকের দায়িত্ব দিলেন। আর সভাপতি কে হবেন?
সভাপতির জন্য প্রথমেই নাম উঠে এলো রাজেন্দ্রলাল মিত্র, সেই সময়কার সুলেখক, বাগ্মী এবং অত্যন্ত সুপরিচিত পণ্ডিত মানুষ গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর রাজেন্দ্রলাল মিত্রের কাছে। তার সাথে কথা হলো। তিনি একটু কানে কম শুনতেন, তাই কথা বলতেন বেশি। এই কথা বলতে বলতে তিনি বললেন যে না, আমাকে নয়, যে মহৎ কাজে তোমরা হাত দিয়েছ তার জন্য এই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন, এই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, এই সময় সৌরীন্দ্রমোহন ঠাকুর আছেন, তো তাদেরকে তোমরা সভাপতি হিসাবে মনোনীত করতে পারো। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তখন বাধ্য হয়ে গেলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন আনন্দমঠ উপন্যাসটা সবে শেষ করেছেন। আনন্দমঠ উপন্যাসের শেষ করার পর তখন তিনি, এবং সেই সময় তিনি আলিপুর আদালতে কাজ করছেন। আনন্দমঠ উপন্যাস শেষ করে বেশ ফুরফুরে মেজাজি আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বললেন, ব্যাখ্যা করলেন তাদের যা উদ্দেশ্য এই সারস্বত মিশনের, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্মতি দিলেন, সই করলেন যে হ্যাঁ আমি সম্মতি আছি, এখানে আলোচনা হবে। কিন্তু তিনি আরেকটা কথা রাখলেন যে ফ্রেঞ্চ একাডেমির আদলে যখন তৈরি হচ্ছে তখন বেঙ্গল একাডেমি এই নামটা নিয়ে আসলে ভালো হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ঠিক আছে, আপনি সেই সবাই বলবেন, আলোচনা হবে। তিনি তারপর গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়কার প্রগাঢ় পাণ্ডিত্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কাছে। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তখন বার্ধক্যের ভারে জর্জরিত, তার শরীর প্রায় ভেঙে পড়েছে। তিনি সেই সময় ক্ষতবিক্ষত হয়েছেন এই বাঙালিদের দ্বারাই। তাকে যত না আঘাত দিয়েছেন তার বিরোধী পক্ষে লোকেরা, তার থেকে বেশি আঘাত দিয়েছেন তারই দ্বারা যারা উপকৃত হয়েছিল সেই মানুষরা। তিনি বিধবা বিবাহ আইন করে বন্ধ করে দিতে পেরেছেন, কিন্তু তিনি অবাক হয়ে দেখেছেন যে এই বাংলার মানুষ সেই আইনকে মেনে নিতে চায়নি। তিনি তখন যাতায়াত করছেন সাঁওতাল পরগনায়। সাঁওতাল পরগনার সেখানকার সাঁওতাল আদিবাসীদের কি তিনি মনে করছেন প্রকৃত মানুষ এই সমস্ত তথাকথিত সভ্য মানুষদের থেকে। আর সেই সময় গিয়েছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে। তিনি রাখলেন এই সারস্বত মিশনের সভাপতি হিসাবে আপনাকে মনোনীত করতে চাই আমরা, আপনি সাদরে এই সভাপতির পদ অলঙ্কৃত করুন। কিন্তু বিদ্যাসাগর মহাশয় তিনি দেখলেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহারও সই আছে সেখানে। তিনি সেদিন দ্বিধা করেছিলেন। তিনি ভেবেছিলেন যে ব্যক্তি তাকে মূর্খ বলে অপবাদ দিয়েছে, যে তার বিধবা বিবাহ, বহুবিবাহ থেকে শুরু করে যা যা তিনি ভালো কাজ, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়েছেন, সেই ব্যক্তিও যদি এই মিশনে থাকে তাহলে তার সভাপতিত্বে তাকে আরও অপমানিত হতে হবে। তিনি তখন এই সারস্বত মিশনের কাছ থেকে সরে এসেছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই সময় বলেছিলেন যে আমাদের মতো হোমরা চোমরাদেরকে রেখো না বাবা, তোমরা যারা যুবক আছো তারা এগিয়ে এসো, তোমাদের দ্বারাই এই মহৎ কাজ সঠিক উদ্দেশ্যে সঠিক লক্ষ্যে পৌঁছাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বঙ্কিমচন্দ্রের উপস্থিতিকে তিনি মেনে নিতে পারেননি। তিনি বঙ্কিমচন্দ্র থেকে একটি দূরত্ব তিনি বজায় রাখতে চেয়েছিলেন শেষ বয়স পর্যন্ত। কিন্তু এই বিরোধ যতটা না ব্যক্তিগত ছিল, তার থেকেও ছিল ভবিষ্যতের সংস্কার কোন পথে এগোবে, একটা আদর্শের লড়াই ছিল। মনে পড়ে যায় সেই গল্পের কথা। বর্ধমানে এক ভোজসভায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রান্না করছেন। যাদের জন্য রান্না করছেন বিভিন্ন অতিথি আছে সেখানে, সে অতিথির সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও আছে। যখন খেতে বসলেন অতিথিরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ, তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব আহ্লাদিত হলেন, খুব সুস্বাদু রান্না হয়েছে, প্রশংসা করলেন। কিন্তু তার ভাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন যে আপনি জানেন এই রান্না কে করেছেন? এই রান্না করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সেখানে উপস্থিত ছিলেন। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বললেন যে বঙ্কিমচন্দ্রের সূর্যমুখী দৃষ্টি কখনো দেখেনি ঈশ্বরকে রান্না করতে, তাই তিনি হয়তো ভাববেন যে মূর্খরা আবার কি রান্না করতে পারে। আর সঙ্গে সঙ্গে গোটা ভোজসভায় হাসির রোল উঠেছিল। এই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজেদের মধ্যেকার সম্পর্ক। এই যে সম্পর্কের যে বৈরিতা, সেই বৈরিতা কখনোই ব্যক্তিগত স্তরে উপনীত হয়নি, যথেষ্ট একে অপরের প্রতি শ্রদ্ধা ছিল। একবার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তারই একজন পার্শ্ব যে সমস্ত ব্যক্তিরা থাকতেন তারা একদিন বললেন, জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ইংরেজদের ভিত্তগিরি করার পর বিভিন্ন নিষিদ্ধ পল্লী থেকে রাত কাটায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যথিত হলেন, কিন্তু তিনি তার ওই পার্শ্ব চটটিকে উদ্দেশ্য করে বললেন, তাহলে ভাবো তো, এ তো যিনি বিষবৃক্ষ, কপালকুণ্ডলা এই উপন্যাস লিখতে পারেন, তিনি কী করে এই কাজ করেন? তিনি সেই পার্শ্ব ব্যক্তিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য প্রতিভা যে কত নিগুড় ছিল, কত গভীর ছিল, সেটাকে বোঝানোর জন্য সেই পার্শ্বচরকে বুঝিয়ে দিয়েছিলেন। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে যে সম্পর্কের গভীরতা ছিল, সেই সম্পর্কের গভীরতার মধ্যে যেমন বৈরিতা ছিল, ঠিক একইভাবে পারস্পরিক শ্রদ্ধাও ছিল। তাই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যখনই সমাজ সংস্কার হয়, সেই সমাজ সংস্কার বা সাংস্কৃতিক প্রেক্ষাপট বদলে যায়, তখন সেটা কখনোই আদর্শগত দ্বন্দ্ব ব্যতীত হয় না। এই আদর্শগত দ্বন্দ্বের মধ্যে দিয়েই সমাজের উত্তরণ সম্ভব। ধন্যবাদ।